আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত 17 মার্চ থেকে আমাদের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। তোমাদের ক্লাসে বেশ কিছু অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই ছুটির মাঝে এর পূর্বে তোমরা বেশ কয়েকটি অধ্যায়ের অনলাইন ক্লাস পেয়েছো। আজকে আমি তোমাদেরকে একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, এখানে দুটো রেখা রয়েছে, একটি রেখা 5 সেন্টিমিটার আর একটি রেখা 10 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রথম রেখার চেয়ে দ্বিতীয় রেখা কত বড়, যেহেতু একটা 5 সেন্টিমিটার আর একটি 10 সেন্টিমিটার, তুমি খুব সহজেই বলতে পারবে একটি আরেকটির চাইতে 5 সেন্টিমিটার বড়, অথবা বলবে একটি আরেকটির চাইতে দ্বিগুণ। তাহলে কি বলবো আমরা? দ্বিতীয় রেখাটি প্রথম রেখার চাইতে দ্বিগুণ বড়। তাহলে এখানে কি করা হলো? দুটো রেখার মাঝখানে আমরা যে কত বড় বা কত ছোট চিন্তা করলাম, এখানে আমরা কি করলাম? এখানে আমরা দুটি রেখার তুলনা করলাম। আর এই তুলনা করাকে বলা হয়, এখানে দুটি রেখার কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। আর এই তুলনা করাকে বলা হয় অনুপাত। অর্থাৎ দুটি সংখ্যা একটি আরেকটির চাইতে কত বড় বা কত ছোট তার তুলনা করাকেই বলা হয় অনুপাত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে যে অনুপাত অধ্যায়টি রয়েছে সেখান থেকে আজকে আলোচনা করব। তোমরা অনুপাত কি তা বলতে পারবে এবং বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে অনুপাত সম্পর্কে জেনে এসেছো যে সেখানে সাধারণত সরল অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে। যখন দুটি সংখ্যার অনুপাত ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলি সরল অনুপাত। তো তোমাদের আজকে আমরা বহুরাশিক অনুপাত নিয়ে আলোচনা করব। বহুরাশিক অনুপাত কোনগুলো? প্রিয় শিক্ষার্থী, 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। যখন কোনো অনুপাতে 3টি রাশি থাকবে বা তার চাইতে বেশি রাশি থাকবে তাকে আমরা বলবো বহুরাশিক অনুপাত। আর যদি মাত্র 2টি রাশি থাকে তাহলে তাকে আমরা কি বলবো? সরল অনুপাত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, যেখানে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা সমান 3:2:5, এটা দ্বারা আমরা বুঝি যে একটি টেবিল বা যে কোনো একটি বস্তু তার দৈর্ঘ্য যদি 3 মিটার হয় বা 3 ফিট হয় তাহলে তার প্রস্থ হবে 2 মিটার বা 2 ফিট এবং উচ্চতা হবে 5 মিটার বা 5 ফিট। এটি হচ্ছে বহুরাশিক অনুপাত। এরকম তোমাদের 2-3 জন বন্ধুর যদি অনুপাত দেওয়া হয় যে 10:12:13, তার মানে এই ধরনের 3টি বা তার বেশি রাশি থাকে সেটিকে আমরা বহুরাশিক অনুপাত বলবো। এরপরে দেখো ধারাবাহিক অনুপাত। যেমন পুত্র ও পিতার বয়সের অনুপাত 15:41, পিতা এবং দাদার বয়সের অনুপাত 41:65। তার অর্থ, যদি পুত্রের বয়স 15 বছর হয় তাহলে পিতার বয়স হবে 41 বছর। পিতা অনুপাত দাদা, তাহলে পিতার বয়স যদি 41 বছর হয় তাহলে দাদার বয়স হবে 65 বছর। এখানে দেখো, উভয় ক্ষেত্রে পিতা কমন আছে, এখানেও পিতা 41, এখানেও পিতা 41। তাহলে কি আমি এটাকে এভাবে লিখতে পারি? পুত্র অনুপাত পিতা অনুপাত দাদা = 15:41:65। তো শিক্ষার্থী, এই ধরনের অনুপাতকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এই ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে যদি আমাদের দুটো ব্যক্তি বা দুটো বস্তু একই থাকে, অর্থাৎ এই সরল অনুপাত, এই দুটো সরল অনুপাতের এই পরের যে পদটি, যে রাশিটি, এটি যদি ব্যক্তি বা বস্তু সে যদি একই হয় কিন্তু দেখা যাচ্ছে সংখ্যাটি এক নয়, তাহলে আমাদেরকে হিসাবের মাধ্যমে সংখ্যাগুলো এক করে নিয়ে তারপরে ধারাবাহিক অনুপাত তৈরি করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের এতে যাই।
এখানে দেখো 7:5 এবং 8:9 দুইটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। 7:5 আমি যেটা বললাম যে আমরা দেখো এখানে দুটো সংখ্যা কিন্তু এক নয়, এখানে 7:5 এবং 8:9, এখানে 5 এবং এখানে আছে 8। তাহলে এই দুটো সংখ্যা যদি এক না হয় তাহলে তো আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এক করতে হবে। নিয়ম কি দেখো, এখানে প্রথম যে অনুপাত 7:5, 7:5কে এই দ্বিতীয় অনুপাতের 8 দ্বারা গুণ করো। তাহলে 7 গুণন 8, 5 গুণন 8, তাহলে 7 আসতে কত? 56, 5 আসতে 40। তাহলে এই 7:5কে আমরা সমতুল অনুপাতে রূপান্তর করলাম। সমতুল অনুপাতে রূপান্তর করলে আমরা কত পেলাম? 56:40। এবার দ্বিতীয় যে অনুপাত রয়েছে সেটিকে কত? 8:9। এই 8:9কে কি দ্বারা গুণ করব? 5 দ্বারা। এই যে অনুপাতের দ্বিতীয় পদটি, দ্বিতীয় রাশিটি, দ্বিতীয় রাশি দ্বারা উত্তরপদ এবং পূর্বপদ দুটোকেই গুণ করতে হবে। তাহলে 8 গুণন 5, 9 গুণন 5, তাহলে কত হচ্ছে? 5 আসতে 40, 5 9 45। প্রিয় শিক্ষার্থী, কেন আমরা এটি করলাম? দেখো এখানেও 40 এসেছে, এখানেও 40 এসেছে। তাহলে আমরা যদি এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত কি লিখতে পারবো? তাহলে ধারাবাহিক অনুপাত কত হবে? 56:40:45। তাহলে আমাদের নিয়মটি কি? যখন আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব তখন প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের যে পূর্বপদ বা পূর্ব রাশি এটি দ্বারা গুণ করতে হবে। আবার দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের যে উত্তরপদ এটি দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা যে মানটি পাবো এই দুটোর মধ্যে থেকে একটি লিখবো আর বাকি দুটো যা আছে তাই রাখবো। তাহলে 56:40:45 আমরা এইভাবে যে কোনো অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে সমানুপাত, সমানুপাত কাকে বলে? চারটি রাশির প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতই বলে। প্রিয় শিক্ষার্থী, বিষয়টা আবারও বলছি, দেখো প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, এখানে দেখো দুটো অনুপাত, দুটো রাশি একটা সমানুপাত দেখানো হয়েছে, 30:10 সমানুপাত। এখানে দুটো দেখো দুটো অনুপাত চিহ্ন, চারটি ডট রয়েছে, এটাকে বলা হয় সমানুপাত। 75:25 প্রথম অনুপাত, প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত। তাহলে 30:10, তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3। তৃতীয় চতুর্থ রাশির অনুপাত, তৃতীয় এবং চতুর্থ রাশি, 75কে 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3। তাহলে কি দুটো রাশির অনুপাত সমান হলে রাশি চারটিকে একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতে প্রত্যেকটা রাশিকে কি বলে? সমানুপাতে বলে। তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো? সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সমানুপাত কি? অর্থাৎ প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা সমানুপাত। অর্থাৎ দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এই নিয়মটি যখন ফলো করা যাবে, এই নিয়ম যে অনুপাত মেনে চলবে তাকে আমরা বলবো সমানুপাত। সমানুপাতের যে কোনো তিনটি রাশির মান জানা থাকলে অপর রাশির মান নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমরা জানি সমানুপাতের চারটি রাশি থাকে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি। তো এখানে দুটো ফর্মুলা রয়েছে। এই চারটি রাশির মধ্যে আমরা যে কোনো তিনটি জানা থাকলে অপর রাশিটি নির্ণয় করব। যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি জানা থাকে তাহলে আমরা চতুর্থ রাশি নির্ণয় করতে পারবো। প্রথম, দ্বিতীয়, চতুর্থ রাশি জানা থাকলে আমরা তৃতীয় রাশি নির্ণয় করতে পারবো। এভাবে আমরা যে কোনো রাশির মান নির্ণয় করতে পারি। এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি, অথবা নিচেরটি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি। আমরা যদি ক্রস গুণে যাই তাহলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমরা এই ফর্মুলা দিয়ে যে কোনো রাশির মান নির্ণয় করতে পারি। ক্রমিক সমানুপাতি কাকে বলে? তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয়, তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতিটিকে ক্রমিক সমানুপাতি বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু তিনটি রাশি,
তিনটি রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাহলে সেই অনুপাতকে আমরা কি বলবো? ক্রমিক সমানুপাত। এখানে দেখো 5:10 এবং 10:20, এই রাশিটাকে আমরা কি বলবো? ক্রমিক সমানুপাত। এখানে 5:10, 5কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কত পাবো? 0.5। আবার 10কে যদি 20 দিয়ে ভাগ দিই তাও পাবো আমরা 0.5 বা অর্ধেক। এ কারণে দেখো যে প্রথম দুটো রাশি, প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, আবার এটা কিন্তু দ্বিতীয় রাশি, এই রাশি এবং এই রাশি একই, দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত এক। যদি একই হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। এখন দেখো যে 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নিলাম যে 60টি খাতার দাম ক টাকা। আমরা একটু ঐকিক নিয়মে সহজে অঙ্কটি করে ফেলতে পারি যে 5টি খাতার দাম 200 টাকা, একটির দাম এত, 60টির দাম এত। কিন্তু এখানে আমাদের সমানুপাতের নিয়মে যদি অঙ্কটি করতে চাই তাহলে আমরা কি করব? দেখো কয়টি খাতার দাম 200 টাকা? 5টি খাতার দাম 200 টাকা। আমাদের কি নির্ণয় করতে হবে? 60টি খাতার দাম। তাহলে মনে করি 60টি খাতার দাম ক টাকা। তাহলে 5:7 সমানুপাত 200 অনুপাত ক। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ভুল করে 5:200 লেখা যাবে না। মনে রাখতে হবে অনুপাত কেবলমাত্র সমজাতীয় রাশির ক্ষেত্রেই হয়। আবারও বলছি, অনুপাত কেবলমাত্র সমজাতীয় রাশির ক্ষেত্রেই হয়, ভিন্ন জাতীয় রাশির ক্ষেত্রে অনুপাত হয় না। এখানে 5টি 60টি 200 টাকা ক টাকা, কিন্তু আমি যদি 5:200 করতাম হয়তো বা অ্যান্সার মিলতো, কিন্তু অঙ্কে কিন্তু কিছু ত্রুটি রয়ে যেত, মানে অঙ্কটা ভুল হতো। তাহলে এখানে 5:7 সমান কত? 5/7 সমান 200 ক সমান 200 ক। এখন যদি আমরা এটি সমাধান করি, 5 ক, 5 গুণন ক সমান 5 ক সমান 7 দুগুণে 14, দুটো শূন্য দিলে 1400। এখান থেকে ক সমান কত আসে? 1400কে 5 দিয়ে ভাগ করলে আসে 280। তাহলে 60টি খাতার দাম 280 টাকা। তো শিক্ষার্থী, এভাবে আমরা সমাধান করতে পারবো। আর একটি অঙ্ক দেখো, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ধরে নিই, এখানে মনে করি 25 কেজি চালের দাম ক টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? 15 অনুপাত কত? 600। 15:600 লিখলে কি হবে? 15 কেজি আর 600 টাকা দুটো ভিন্ন জাতীয় হয়ে যাবে। এই কারণে আমরা 15 কেজি এবং 25 কেজি দুটোর অনুপাত বাইর করলাম। 15:25 সমানুপাত 600 অনুপাত ক। তাহলে 15/25 অনুপাত মানে একটা ভগ্নাংশ, তাহলে 15/25 সমান 600 ক। তাহলে 15 ক আমরা যদি ক্রস গুণ করি, 15 গুণন ক সমান 15 ক, 25 গুণন 600 সমান হয় 1500। তাহলে 15 ক থেকে আমরা যদি ক নির্ণয় করতে যাই, ক সমান 15,000 ভাগ 15, ভাগ করলে কত হবে? 1000। তাহলে 25 কেজি চালের দাম আমরা কত পেলাম? 1000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। আর একটি অঙ্ক দেখো, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? রুমি, জেসমিন এবং কাকলি 3 বোন বা 3 বান্ধবী যাই হোক না কেন, তারা 2160 টাকা ধরো ঈদের সালামি পেয়েছে। এখন এই টাকা তাদের মাঝখানে ভাগ করে দিতে হবে 1:2:3 এই রেশিওতে। তাহলে এই ধরনের অঙ্কের সমাধান আমরা কিভাবে করব? এ ধরনের সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান কত? 1:2:3। এরপরে কি করতে হবে? অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল 1+2+3 সমান কত? 6। প্রিয় শিক্ষার্থী, এবার তাহলে রুমি পাবে কত টাকা? এখানে মোট কত টাকা? 2160। মোট টাকা এর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ অনুপাতের যে যোগফল 6 তার সেখানে রুমির শেয়ার কতটুকু? 1 ভাগ। তাহলে 6-এর 1, তাহলে 2160-এর 6-এর 1 টাকা। তাহলে রুমি পাবে কত? হিসাব করলে 6 দিয়ে 2160কে কেটে যদি তাহলে 360 টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা 6 দিয়ে 2160কে কাটবো, কেটে উপরে লিখবো 360, 360 গুণন 1 সমান 360 টাকা। বিষয়টা আমরা এভাবে সমাধান করব যে 6 গুণন 2160, তাহলে 360, 360 গুণন 1, তাহলে কত আসে? 360 টাকা। প্রিয় শিক্ষার্থী,
তাহলে জেসমিন কত টাকা পাবে? জেসমিন পাবে 2160। এক্ষেত্রে মোট টাকার পরিমাণ অপরিবর্তিত, এর 2/6। 2 কেন? কারণ জেসমিনের শেয়ার এখানে 2 অংশ, তাহলে 2/6। তাহলে আমরা কি করব? একইভাবে কাটবো। 6 দিয়ে 2160কে কাটলে হবে 360 গুণন 2। 360কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 720 টাকা। তাহলে জেসমিন পাবে 720 টাকা। এরপরে পাবে কাকলি, সরি এখানে কাকলি হবে কাকলি পাবে 2160-এর 3/6। তাহলে 6 দিয়ে 2160কে কাটলে কত হবে? 360। 360কে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 360কে 3 দিয়ে গুণ দিলে হয় 1080 টাকা। তাহলে আমরা 3 জনের টাকার পরিমাণ পেয়ে গেছি। আমরা অ্যান্সার লিখবো, রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা, কাকলি পাবে 1080 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের এই অধ্যায়ের এই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বাসায় সমাধান করবে। এখানে দেখো যে কয়েকটা অঙ্ক রয়েছে তোমাদের মূল্যায়নের জন্য। এখানে 11:25 সমানুপাত ফাঁকা ঘর অনুপাত 50। তাহলে এই ফাঁকা ঘরে কত হবে? তাহলে এখানে দেখো যে 50কে এই 25 দিয়ে ভাগ দাও। যেহেতু এই রাশিটি এবং এই রাশিটি দেওয়া আছে, তাহলে কত হয়? 2। 50কে 25 দিয়ে ভাগ দিলে হয় 2। এই 2 দিয়ে 11কে গুণ দাও, তাহলে কত পাবো আমরা? 11 দুগুণে 22। তাহলে এখানে পাবো 22। আর তোমরা সমানুপাত নির্ণয়ের যে সূত্রটি শিখেছ সেই সূত্র ব্যবহার করে তৃতীয় রাশির মানটি নির্ণয় করতে পারবে। সরাসরি ফর্মুলায় ফেলে তৃতীয় রাশির মান নির্ণয় করতে পারবে। এখানে দেখো এই ফাঁকা ঘরে কত হবে? এখানে 7 অনুপাত ফাঁকা ঘর 8:64। তাহলে এখানে কত পড়তে হবে? শিক্ষার্থী দেখো এখানে আমরা জানি, তাহলে কত হবে? আমরা যদি ধরে নিই এখানে ফাঁকা ঘরে ক হবে, তাহলে 7/ক সমান 8/64, বা 8ক সমান 7 গুণন 64, বা ক সমান 7 গুণন 64/8। 8 দিয়ে 64 থেকে কাটলে 8, তাহলে 27 56। তাহলে ফাঁকা ঘরে হচ্ছে 56। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে আমরা এটি দেখো যে নিয়মটি তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আমি যে নিয়মটি তোমাদের প্রথমেই দেখেছিলাম সমানুপাতের নির্ণয়ের নিয়ম, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে। এই বাড়ির কাজগুলো মনোযোগ সহকারে বাসায় সমাধান করবে, এবং আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, আমাদেরকে সচেতন থাকতে হবে। নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ তোমাদেরকে।